সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি রেজা খান। রেজা, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আমরা শুরুতেই আজকের দৈনিক পত্রিকাগুলোর শিরোনামগুলো দেখে নিব। আপনাকে ধন্যবাদ। শুরুতেই দেখে নিব প্রথম আলো কি শিরোনাম করেছে। জেলে না গিয়ে বঙ্গভবনে শপথ নিলাম, একেবারে উল্টো একটা চিত্র। অতীতেও এরকম আহ্বান জানানো হয়েছিল, বললেন ডক্টর ইউনূস। শেরপুরে বন্যার অবনতি, ময়মনসিংহ ও নেত্রকোনায় অসংখ্য গ্রাম প্লাবিত। দৈনিক ইত্তেফাক, শেরপুরে আরও 2 উপজেলা প্লাবিত, মৃত্যু বেড়ে 6। অস্থিতিশীল পরিস্থিতি থেকে সেনাবাহিনী দেশকে রক্ষা করেছে, বলেছেন প্রধান উপদেষ্টা। সমকালের শিরোনাম, বিপুল জায়গা হাতছাড়া, মহাপরিকল্পনা আটকা। বন্ধ কোম্পানি চালুর নামে শেয়ার কারসাজির ছক, ঢলের সঙ্গে বৃষ্টিতে বেড়েছে দুর্ভোগ। বাংলাদেশ প্রতিদিন, সংলাপে চাওয়া পাওয়া, দ্রুত সংস্কার আর নির্বাচন দলগুলোর প্রধান দাবি। 15 বছরে টাকায় ধস, সেনাবাহিনী মানুষের পাশে। যুগান্তর, নিয়ন্ত্রণ ঠিকাদারের হাতে, সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান গ্রেপ্তার। ফজলে করিমের কথা ছাড়া নড়তো না গাছের পাতাও। দেশ রূপান্তর, পূর্ত সচিব হয়েই বাগিয়ে নেন প্লট, অনাগ্রহী গ্রাহক, পলাতক ঠিকাদার, ঘোর সংকটে আবাসন। নির্বাচনী রোডম্যাপে সহজ হবে সংস্কারের পথ। বণিক বার্তা, ব্যবসা জমি, প্লট, অর্থ, এরশাদের ইনসেন্টিভ মডেলেই সেনাবাহিনীকে বশে রেখেছিলেন শেখ হাসিনা। মানুষ কষ্টে থাকলেও ফুলে ফেপে উঠছে সরকারি প্রতিষ্ঠান। দ্য ডেইলি স্টার, ওয়াশিং স্মার্ট, দ্য রাইজিং পপুলারিটি অফ ওয়াশিং মেশিনস ইন বাংলাদেশ। জনাব রেজা, আমরা আজকের দৈনিক প্রধান পত্রিকাগুলোর আমরা শিরোনাম দেখছিলাম এবং এখানে একটা বিষয় উঠে এসেছে, যেটি প্রধান উপদেষ্টা বলেছেন সেনাবাহিনীর যে অনুষ্ঠানে গিয়ে, যে সেনাবাহিনী দেশকে গণঅভ্যুত্থানের যে একটা সংকটময় মুহূর্ত থেকে রক্ষা করেছে। এই বিষয়টাকে আপনি কি মনে করেন, বা সেনাবাহিনী আসলে কতটা ভূমিকা ছিল বলে আপনার মনে হয়? স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আমরা 5টি সেনা অভ্যুত্থান দেখেছি। এবার আমরা দেখলাম যে সেনাবাহিনী আসলে বাংলাদেশের সেনাবাহিনী যে ভূমিকাটা রেখেছে এটা গ্লোবালি ইন্টারন্যাশনালি কিন্তু প্রশংসিত হচ্ছে। কারণ সেনাবাহিনী কিন্তু আগের অবস্থায় নেই, কারণ এখন সেনাবাহিনী কিন্তু বিশ্বের সঙ্গে কাজ করছে, অর্থাৎ আমাদের বিশ্ব শান্তি মিশনে সেনাবাহিনী কাজ করছে। সেই বিষয়গুলো মাথায় রেখে সেনাবাহিনী পরিচালিত হয়। এবং আপনি দেখুন, একটি পত্রিকা আপনি শিরোনাম পড়ছিলেন যে এরশাদের ইনসেন্টিভ মডেলেই সেনাবাহিনীকে রেখেছিলেন শেখ হাসিনা। অর্থাৎ সেনাবাহিনী কিন্তু শেখ পরিবারের ইশারা ইঙ্গিতেই চলেছে এবং ইনসেন্টিভ কিন্তু তিনি দিয়েছেন সেনাবাহিনীকে, সেই ধরনের প্যাট্রোনাইজ করেছেন। কিন্তু সেনাবাহিনী দিন শেষে যে ভূমিকাটা রেখেছে সেটা ঐতিহাসিক। কারণ একটা পেশাদার সেনাবাহিনী কিন্তু ক্ষমতায় আরোহণ বা মসনদ ধরে রাখা কিংবা আপনার নিরীহ নিরস্ত্র জনতার উপরে গুলি করা, এটা সেনাবাহিনীর কাজ নয়। অভ্যুত্থানের শুরুর দিকে সেনাবাহিনীর প্রতি যতটা মানুষের ক্ষোভ ছিল, শেষের দিকে এসে সে ক্ষোভটা একেবারেই আমরা দেখেছি। আমরা আরও আশ্চর্য হয়েছি যে সেনাপ্রধান তিনিও কিন্তু এই শেখ পরিবারের একজন এবং তাকেও কিন্তু নিয়োগ দিয়েছিল এই সরকার। কিন্তু তিনি যে ভূমিকাটা রেখেছেন এটা আসলে বাংলাদেশের ইতিহাসে নতুন একটি অধ্যায়ের সূচনা করেছে এবং তিনি ইতিহাস ওনাকে একটা বড় জায়গায় নিয়ে যাবে। কারণ উনি যে ভূমিকাটা রেখেছেন এটা না হলে বাংলাদেশের পরিণতি আসলে আরও কি হতো, আমাদের দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত। কারণ সেনাবাহিনী যদি জনগণের উপরে গুলি করত তখন কিন্তু জনগণকে কিন্তু দমিয়ে রাখা যেত না। সেনারা গুলি করলেও কিন্তু জনগণ কিন্তু কাতারে কাতারে মারা যেত এবং দেশে একটা গৃহযুদ্ধের দিকে যেত এবং পুরো দেশটাই একটা আমাদের ধ্বংস হয়ে যেত। সেখান থেকে কিন্তু এবার সেনাবাহিনী যেটা করেছে এটা আসলেই প্রশংসিত, শুধু আমাদের দেশে না, এটা বহির্বিশ্বেও তাদের মানমর্যাদা অনেক বৃদ্ধি করেছে এবং সেনাবাহিনী যে প্রফেশনাল পেশাদার সেই পরিচয় তারা দিয়েছে, যেটা পুলিশ কিন্তু পারেনি। পুলিশ কিন্তু জনতার উপরে গুলি করেছে এবং আমাদের পতিত সরকার প্রধান তিনি কিন্তু বারবার বলেছেন পুলিশ ভালো করছে, তোমরা কেন পারছো না।
কিন্তু সেনাবাহিনী কিন্তু পিছু হটেছে। মানে এক কথায় বলা যায় যে এই অভ্যুত্থানে বা স্বৈরাচার সরকার পতনে সেনাবাহিনীর একটা অন্যতম ভূমিকা ছিল, যার মাধ্যমে আমরা একটা স্বাধীন রাষ্ট্র অবশ্যই, পেয়েছি এবং পরবর্তীতে। এখনো কিন্তু সেই ভূমিকাটা সেনাবাহিনীর পালন করতে হবে, কারণ অনেক ধরনের হাইপ তৈরি করা হচ্ছে এই সরকারকে বিপদে ফেলে। কারণ আপনি 15 বছরের যে লুটপাট বা দুর্নীতি, সেখান থেকে কিন্তু ওভারনাইট সলিউশন চাচ্ছেন আওয়ামী পন্থীরা, কিন্তু সেটা সম্ভব না। এবং পত্রিকা থেকে শুরু করে সমস্ত সব প্রতিষ্ঠানই কিন্তু আওয়ামী ঘরানার মানুষের হাতে। এইখানে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, একটা একটু সংযুক্ত দুটো প্রশ্ন করব। সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা বলেছেন যে দেশে দারিদ্রতা থাকবে না, এক। আর 2 নম্বর হচ্ছে যে এই যে দেশ সংস্কার চলছে, এই দেশ সংস্কারের পাশাপাশি আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর কি আসলে সংস্কার প্রয়োজন আছে কিনা? আপনি যে প্রশ্নটা করলেন যে দারিদ্রতা থাকবে না, আমি ব্যক্তিগতভাবে এই মতের সঙ্গে একমত না। কারণ আসলে থাকবে না বলা যায় না, এটা আপনি কি প্লাস মাইনাস রিডিউস করতে পারেন, কিন্তু জিরোতে নিয়ে আসবেন। ওনার যে জিরো থিওরি আছে ডক্টর ইউনূসের, উনি অনেক বড় মানুষ, কিন্তু তারপরেও আমি বলছি, এটা আমার ব্যক্তিগত মতামত, আসলে জিরোতে নিয়ে আসা কোনো কিছুই সম্ভব না। আর বৈষম্য বলেন, দারিদ্রতা বলেন, এটা কিন্তু প্রকৃতি প্রদত্ত, এটা কিন্তু সৃষ্টিকর্তাই আপনাকে কালো সাদা ধনী গরিব এরকম বৈষম্যের ভিতরে আপনাকে ফেলে দিয়েছেন। এখান থেকে আপনি হয়তো এটাকে কম বেশি করতে পারবেন, কিন্তু একদম যে বৈষম্য থাকবে না, বৈষম্যহীন পৃথিবী, এটা কখনোই সম্ভব না। দারিদ্রতা মুক্ত, একদম জিরো দারিদ্রতা, জিরো বেকারত্ব, এগুলোও সম্ভব না। এটাকে আপনি কম বেশি করতে পারেন, যাই হোক। তারপরেও এটা আলটিমেট একটা ডেস্টিনেশন হিসেবে টার্গেট করে এই পথে কাজ করা হয়, এজন্য এটাকে জিরোতে নিয়ে আসার টার্গেটটা ঠিক। আচ্ছা, রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রয়োজন আছে কিনা রাষ্ট্র সংস্কারের পাশাপাশি? আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি খুব ভালো একটি বিষয়ে কথা বলেছেন। আমরা শুধু দেখছি যে বিচার বিভাগ, নির্বাচন কমিশন সংস্কার, এগুলো নিয়ে আমরা আছি, কিন্তু আপনি অনেক নতুন নতুন দল কিন্তু একটু ফুলে ফেপে উঠছে। হ্যাঁ, আপনি যেটি বলছেন এটা কিন্তু রাজনৈতিক দলগুলো অ্যাভয়েড করছে। তারা বলছে যে রাজনৈতিক সংস্কার করা এই সরকারের দায়িত্ব না। কিন্তু একটি বিষয় আমি বলতে চাই, যে আপনি ধরেন এই যে ছাত্রদল, ছাত্রলীগ বা যে যুব সংগঠনগুলো আছে, বা এই তাদের সহযোগী বা যে সাহায্যকারী সংগঠনগুলো আছে, এই সংগঠনগুলোর সঙ্গে কিন্তু লাখ লাখ ছেলে মেয়ে জড়িত থাকে। এই ছেলে মেয়েদের আয়ের উৎস কী, বা পার্টিগুলোর আয়ের উৎস কী? এই ছেলে মেয়েগুলো এই যে রাজনৈতিক দল করে, এর ফলে এরা কি পায়? এদের তো কোনো বেতন বোনাস নাই, কিছু নাই, ইনকামের কোনো রাস্তাও নাই। এরা কি করে? এরা এই যে সচিবালয়ে যাবে, তদবিরবাজি করবে, টেন্ডারবাজি করবে, চাকরির তদবির করবে, এগুলো করবে, ঘুষ দুর্নীতির সঙ্গে জড়িয়ে যাবে। কারণ তাদের কিন্তু একটা ফিনান্সিয়াল স্ট্রাকচারের ভিতরে কোনো রাজনৈতিক দলগুলো আনছে না। এই কারণে কিন্তু বাংলাদেশের যে ছাত্র সংগঠন থেকে শুরু করে যে সহযোগী সংগঠনগুলো আছে রাজনৈতিক, এরা কিন্তু অর্থনৈতিক এই যে করাপশনের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। এইখানে ডেফিনেটলি একটা রিফর্ম দরকার, যে আপনি হাউ টু কন্ডাক্ট ইউর পলিটিক্যাল পার্টিস, এইটা আপনার করতে হবে, যে আপনি এর ফাইন্যান্সিয়াল যে কাঠামোটা সেটা তৈরি করতে হবে। কিভাবে এরা কি অর্থ পাবে কি পাবে না, এবং কিভাবে এটা পরিচালিত হবে। কারণ আপনি অর্থ ছাড়া তো কাজ করতে পারবেন না। আপনি দেখা গেল 25 বছর 30 বছর ধরে রাজনীতি করেন, তার কোনো বেতন নাই, বোনাস নেই, সে চলে কি দিয়ে? এটা একটা বড় প্রশ্ন। একটা সুষ্ঠু নীতিমালা প্রয়োজন। হ্যাঁ, এইখানে রাজনৈতিক দলগুলোর রিফর্ম দরকার আছে। আপনি শুধু যেন তেন একটা ইলেকশন করে দিলেন সব ঠিক হয়ে যাবে, অসম্ভব। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন একটু যোগ করতে চাই, যে বিভিন্ন রাজনৈতিক দলের আমরা বক্তব্য শুনেছি, বা বিভিন্ন রাজনৈতিক বিশিষ্টজনদের বক্তব্য আমরা শুনেছি এরকম, যে দেশে রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত দেশ আসলে মানে স্বস্তি পাবে না, বা দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। এই বিষয়টা আসলে কতটা? এটা তো একটা ট্যাবু। আপনি গণতন্ত্র, আমরা কিন্তু শুধু গণতন্ত্রের হাতে জিম্মি হয়ে গেছি। আপনি দেখেন গণতন্ত্রের অল্টারনেটিভ কি আছে? রাজতন্ত্র। অল্টারনেটিভ কই? গণতন্ত্র ওন অ্যান্ড অনলি। দেখেন, এটা ছাড়া মানুষের মুখে কোনো কথা নাই। কিন্তু আপনি মালয়েশিয়ার দিকে চিন্তা করেন, আপনি যদি আউট অফ দ্য বক্স চিন্তা করেন, মালয়েশিয়া কিন্তু উন্নয়ন করেছে, কিন্তু গণতান্ত্রিক ভিত্তির উপরে না। উনি কিন্তু অনেকটা এককভাবে, এখন প্রচেষ্টা থাকলে এককভাবে উঠানো যায়। গণতন্ত্রেও ফ্যাক্টর না। আর আমরাও গণতন্ত্রের হাতে জিম্মি হয়ে পড়েছি। দেখেন, আমরা অর্থের কাছে জিম্মি হয়েছি। অর্থের অল্টারনেটিভ কি? অর্থের আপনি বিকল্প কারেন্সি দেন, আপনি শুধু অর্থের কাছেই জিম্মি হয়ে গেছে। আমার অর্থ ইনকাম করতেই হবে, অল্টারনেটিভ কিছু নাই, আপনি কিছু পারবেন না।
কিন্তু অথচ দেখেন হিন্দুরা কিন্তু বিধাতার অনুসারী, তারা সৃষ্টিকর্তা বলে, আমরা বলি আল্লাহ, আরেকজন বলে গড। এখানে দেখেন বিভিন্ন ধরনের ভেরিয়েশন আছে নামের, আমি অল্টারনেটিভ বলবো না, এটা বলে নামের আপনি দেখেন যে এখানেও কিন্তু অল্টারনেটিভের কথাই বলছেন আপনি, কিন্তু অর্থের অল্টারনেটিভ কি, এগুলো বিকল্প চিন্তা করতে হবে। আপনি গণতন্ত্রেরও বিকল্প হতে হবে, গণতন্ত্রের কাছে আপনি শুধু জিম্মি হয়ে যাবেন কেন? এই বিষয়গুলো আসলে নতুন প্রজন্ম বা পৃথিবীর ভবিষ্যতে যারা নেতৃত্ব দেবেন তারা হয়তো আরো বেশি করে চিন্তা করবেন। আমরা আশা করি যে আমাদের যে রাষ্ট্রের পাশাপাশি রাজনৈতিক দলগুলো সমস্ত কিছু সংস্কার হয়ে একটা সুষ্ঠু দেশ, সুস্থ দেশ আমরা যেন পাই, সেই প্রত্যাশা থাকবে। জনাব রেজা খান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য।